সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ। ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। জুলাই সনদ ও গণভোটের দাবিতে নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা। অভিযোগ মির্জা ফখরুলের সংস্কার নিয়ে ঐক্যমত্যের নামে বিভক্তি না বাড়ানোর আহ্বান আমির খসরুর। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য ঐক্যমত্য কমিশন ও সরকারের পক্ষপাত দুষ্ট সুপারিশকে দুষছেন রাজনীতিকরা। সবার সাথে আলাপ করে দ্রুত সমাধানের তাগিদ। 3 দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। 65,000 স্কুলে ক্লাস বন্ধ। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। পেঁয়াজের দাম হুট করে দ্বিগুণ হয়ে যাওয়া যুক্তিসঙ্গত নয় বলেছেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির অনুমতি দিলেই বাজারে ধস নামার শঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ঢাকা 10 আসনে ভোটার হওয়ার আবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ঢাকা থেকে নির্বাচন করবেন এটা নিশ্চিত। কোন দল থেকে করবেন সেই সিদ্ধান্ত হয়নি, তবে আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেছেন, সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করবেন, তবে কবে নাগাদ পদত্যাগ করবেন সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি। এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনের ভোটার ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন এমন আলোচনাও ছিল। এটা নিশ্চিতভাবেই এখন বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন যে সরকারের উচ্চ পর্যায়ের সাথে সিদ্ধান্তের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। আলোচনা করে সেই বিষয়ে দ্রুতই আপনাদেরকে জানাবো। নির্বাচনের বিষয়ে সরকার খুব স্পষ্টভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার কথা বলেছে এবং বারবার বলছে। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য সরকার সকল স্টেক হোল্ডারদেরকে প্রস্তুত করছে এবং সকলের সহযোগিতাও চাচ্ছে। ৭১-এর চেতনাকে ধারণ করে শেষবারের মতো ভোট চাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের দোসরের ভূমিকায় ছিল তারা জুলাই সনদ, গণভোট, সংস্কার আর বিভিন্ন দাবিতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র হলে রুখে দেবে জনগণ। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি হাটের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সকল রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, দল ক্ষমতায় গেলে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সহ পারিবারিক কার্ড দেয়া হবে। তিনি মার্কা চেনার কথা বলেন, জানান বিএনপি কথা এবং কাজে বিশ্বাস করে, বিএনপি মুনাফিকের দল নয়। তিনি ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আবারও ধানের শীষের মার্কায় ভোট চাইলেন। 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, সে বলি বন্দী হয়েছিল পাকিস্তানে, আর আমাকে এসে পড়া ছিল আমার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোন মুনাফিকিতে বিশ্বাস করি না বলতে পারি। কতদিন বাঁচবো আমি জানি না, আর আল্লাহর হাতে। আমি সেইবারের মতো নির্বাচনে আপনাদের সহযোগিতা চাই। আমি চাই যে আপনারা এবার আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে কাজ করার সুযোগ দিবেন। সংস্কার নিয়ে ঐক্যমত্যের নামে বিভক্তি না বাড়াতে সকলের পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চেয়ে বেশি আত্মত্যাগ আর কোনো দল করেনি, কিন্তু কৃতিত্ব দাবি করে না বিএনপি। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে ধর্মের অপব্যাখ্যা করছেন বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগে কোনোদিন যারা সংস্কার ইস্যুতে একটি শব্দও করেননি, এখন তারা রাস্তায় নেমে নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছেন। তাদের কোনো ধারণা ছিল তারা জীবন মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি 8 বছর আগে ভীষণ 2030-তে দেশের বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমত্যের জন্য,
এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করেন, এর ঐক্যমতে বিশ্বাস করেন। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে জাতীয়তাবাদী ওলামা দল। নয়াপল্টনের এই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তাদের দল সব সময় সব ধর্মের নাগরিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করেছে। সততা এবং জনমানের যে আদর্শ, যেটা শৃঙ্খলা, আমরা তাকে উদ্বুদ্ধ হব। আজকে কোমলমতি বালক বালিকাদের আমরা সেখানে এই আদর্শে আমরা তাদের উদ্বুদ্ধ করবো, যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এদিকে কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জুলাই সনদ পাশ করানোর দায়িত্ব সরকারের, তবে সংবিধান লঙ্ঘন করে নয়। কেরানীগঞ্জের জিঞ্জিরায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরও জামায়াত কিভাবে ৮ দফা দাবি তোলে, জনমনে সেই প্রশ্ন দেখা দিয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে IMF এর নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপা জর্জিও। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে IMF এর চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপির প্রতিনিধি দল গুরুত্বের সাথে উল্লেখ করে যে, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত, কর ব্যবস্থা ও সামাজিক খাতের সংস্কার করা জরুরি। তারা বলেন, বিএনপি বিশ্বাস করে একটি জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি সম্ভব নয়। IMF প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত নীতি, অগ্রাধিকার এবং সংস্কার ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে। বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়ে তোলে। রাজনৈতিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। আমজনতার দলকে নিবন্ধন দেওয়ার দাবিও জানান তিনি। এদিকে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দেন ইসি সচিব আখতার আহমেদ। মোবাশ্বের আহমদের রিপোর্ট। আমজনতা দলের নিবন্ধনের দাবিতে দলটির সদস্য সচিব তারেক রহমানের আমরণ অনশন কর্মসূচিতে সংহতি জানাতে রবিবার নির্বাচন কমিশন ভবনের সামনে যান বিএনপি নেতা ইশরাক হোসেন। নির্বাচন কমিশনারদের সাথেও এ বিষয়ে কথা বলেন ইশরাক হোসেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা জানান, নিবন্ধন প্রক্রিয়া পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন তিনি। টোটাল নিবন্ধন প্রক্রিয়াটা পুনর্নিবন্ধনের জন্য সকল দলকে আবার আহ্বান জানানো হোক। সেখানে একটা ভেটিং হয়ে যায়, একটা প্রসেসিং হয়ে যায়, যে কারা কারা আসলে ক্রাইটেরিয়ার মধ্যে ছিল না কিন্তু তাদেরকে ঢোকানো হয়েছিল। আমি বলছি যে খতিয়ে দেখা অবশ্যই উচিত, কারণ এটা উনি নিশ্চয়ই এখানে নাটক করার জন্য 4 দিন ধরে অনশন এখানে করেন নাই, এবং ওনার সাথে আমার যোগাযোগ আজকে থেকে না, বহু আগে থেকে। উনি আমাকে আরো 6 মাস আগেই বলেছেন যে আমার পার্টির নাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমি কি করবো ভাই, আমার তো আর অত কেউ নাই। আমি বলেছি যে আপনারা চেষ্টা করতে থাকুন, নিশ্চয়ই আপনাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পাশে এসে দাঁড়াবে। তো প্রক্রিয়াটা আবার আপনারা যাচাই করে যদি কোয়ালিফাই নাই করে, তাহলে তো সেই বিষয়ে কোনো কারোর কিছু বলা থাকবে না। পরে এ বিষয়ে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, অনশন ভেঙে নির্বাচন কমিশনে আপিল করতে পারেন আমজনতা দলের সদস্য সচিব। আইনগতভাবে আমরা যেটুকু আমাদের দিক থেকে বলার আমরা সেটা বলেছি চিঠির মাধ্যমে। এখন ওনারা অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। অ্যাপিল বা সংশোধনী বা পরিমার্জন, পরিবর্ধন, সময়বর্ধন, এগুলো তো একটা প্রচলিত প্রথা। তো সেটা নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন, এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। এছাড়া প্রবাসী ভোটারের অ্যাপ 16 নভেম্বরের বদলে 18 নভেম্বর প্রকাশ করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব। 16 তারিখের পরিবর্তে 18 তারিখ আমরা করব। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।
গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হকের মতে জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের পক্ষপাতদুষ্ট সুপারিশের কারণেই জুলাই সনদ ঘোষণা নিয়ে সংকটের সূত্রপাত। তিনি মনে করেন সরকার সঠিক সিদ্ধান্ত নিলে সংকট থেকে উত্তরণ ঘটবে, আর ভুল পদক্ষেপ নিলে তা আরও গভীর সংকটের দিকে নিয়ে যাবে। আর হাসনাত কাইয়ুমের মতে কয়েকটি রাজনৈতিক দলের ইগো এবং নিজেদের রাজনীতি এই সংকট তৈরি করেছে। যতটুকু সমঝোতা আছে তাতে আর বিভক্তি বা অনৈক্য যাতে না বাড়ে, সবার সাথে আলাপ করে দ্রুত সমাধানে পৌঁছানোর জন্য সরকারকে চেষ্টা করা উচিত বলেও মনে করেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। গণভোট নির্বাচনের আগে না নির্বাচনের দিন হবে, উচ্চকক্ষে পিআর থাকবে কি থাকবে না, আর জুলাই সনদ ঘোষণা নিয়ে টানাপোড়েনের বিষয়টি সুরাহার জন্য রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানায় অন্তর্বর্তী সরকার। 7 দিনের মধ্যে সরকারকে জানানোর অনুরোধ করা হয়েছিল, যা শেষ হচ্ছে রবিবার। এরই মধ্যে জামাতের পক্ষ থেকে বিএনপিকে ফোন করা হলেও বিএনপি তাতে সাড়া দেয়নি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো দলের ডাকে তারা সাড়া দেবেন না। অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন? এই অবস্থায় জুলাই সনদ ঘোষণা ঝুলে গেল কিনা সে প্রশ্নে নিজেদের হতাশার কথা জানান গণতন্ত্র মঞ্চের 2 নেতা। ঐকমত্য কমিশনকে আমরা বোঝাতেই পারি না, শেষ মুহূর্তে আমাদের অনুরোধে 1 মাস সময় বাড়ায় এই পদ্ধতি নিয়ে আলাপ হলো যে আসলে বাস্তবায়ন কিভাবে হবে। যে সনদের একটা আইনি ভিত্তি লাগবে, এই সনদটার জন্য একটা গণভোট করা লাগবে, এবং এই যে পরবর্তী নির্বাচিত প্রতিনিধি তাদের 2 ধরনের ক্ষমতা লাগবে। এই সবগুলো বিষয়ে প্রায় ঐকমত্য ছিল, কিন্তু টেকনিক্যাল জায়গাগুলির পার্থক্যটা ছিল। পরিস্থিতিটা গিয়ে দাঁড়াইছে এরকম যে তাদের নিজেদের ইগো, তাদের টেকনিক্যাল কিংবা তাদের দলীয় রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য পুরো জাতির যে এত বড় আত্মত্যাগ, এত রক্তদান, এত জীবনদান, কোনো কিছুই আসলে আর কোন পথে মীমাংসা হবে সেই পথটার কাছে আসে আসলে এটা হতাশাজনক। সরকারের একটা ভুল সিদ্ধান্ত, ভুল পদক্ষেপ, বা যদি মনে হয় কোনো একটা পক্ষপাতদুষ্ট কোনো পদক্ষেপ গোটা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে, সংঘাতময় করতে পারে, অনিশ্চিত জায়গায় নিয়ে যেতে পারে। ন্যূনতম ঐকমত আর মেজরিটির যে অপিনিয়ন, সরকার যদি সেভাবে চিন্তা করেন, সংকট উত্তরণের আমি মনে করি রাজনৈতিক পথ আছে। যদি মনে হয় যে বিশেষ কোনো দল অংশীজনকে তারা বাড়তি সুবিধা দেওয়ার জন্য কিছু করছেন, তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে, সংকটের নতুন চেহারা নেবে। ছোট ছোট কিছু বিষয় নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের জেদ গণ অভ্যুত্থানকে প্রশ্নের মুখে ফেলবে বলে আশঙ্কা তাদের। রাজপথে আন্দোলন বা জোর জবরদস্তি করে দাবি আদায় করাটা হবে হতাশার। সংকটটা তো আসলে তৈরি করেছে ঐকমত্য কমিশন এবং কিছুটা সরকার, কারণ তারা ন্যূনতম সমঝোতার ভিত্তিতে তাদের সুপারিশগুলো হয়নি। একটা পরিস্থিতি তৈরি করা যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, ভেস্তে যায়, এবং সরকারের অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার একটা পথ যাতে তৈরি হয়, এরকম একটা ধারণা মানুষের নানা জনের মধ্যে আছে। কিন্তু আমি এটাকে আমলে নিতে চাই না। আমি সরকারের সদিচ্ছার উপরে বিশ্বাস করতে চাই, কারণ ইতিমধ্যে জল যে পরিমাণ খোলা হয়েছে, আর বাংলাদেশের যে পরিস্থিতি, একটা সামগ্রিক একটা নৈরাজ্যিক অবস্থা, এই সংকট যদি খুব দ্রুত সমাধান না হয়, এই নৈরাজ্যটা ইমিডিয়েটলি একটা রাজনৈতিক সংঘাত, সহিংসতা, অবিশ্বাস, বৈরিতা, একটা হিংসাশ্রয়ী কর্মসূচিতে এটা পর্যবেসিত হতে পারে। তাদের উচিত হবে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য সংস্কারের জায়গাটাকে যত দ্রুত সম্ভব সবার সাথে আলাপ করে একটা সমাধানের জায়গায় পৌঁছা। যেটুকু সমাধান হয়েছিল সেইখানে তাদের আর নতুন করে কোনো ধরনের বিতর্ক, নতুন করে কোনো রকমের বিভক্তি এগুলো তৈরি করা উচিত না। দেশের আগামীর কথা চিন্তা করে দ্রুত একটি সমঝোতা হবে বলে আশাবাদী দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য আন্দোলন করা এই 2 রাজনীতিবিদ। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা। 10ম গ্রেড সহ 3 দফা দাবি আদায়ে আজ থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন শুরু করেছে সরকারি শিক্ষকেরা। একই সঙ্গে দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। শনিবার শাহবাগে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেল 10ম গ্রেডে করার দাবিতে শনিবার থেকে টানা আন্দোলনে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। একই সাথে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের দাবিও তাদের। একই গ্রাজুয়েটে নার্সদের আমাদের থেকে নিচে তারা এইচএসসি পাশে তারা যাচ্ছে 10ম গ্রেডে। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা, কৃষি অফিসাররা, উপসহকারীরা তারাও এইচএসসি পাশে ডিপ্লোমা তারা যাচ্ছে 10ম গ্রেডে।
আমরা ডিগ্রি পাসধারী, আমাদেরকে কেন দশম গ্রেড দেওয়া হবে না? আমরা কেন 13তম থাকবো? সচিব মহোদয়ের যারা কুকারম্যান তাদেরকেও দশম গ্রেড দেওয়া হয়, আমাদেরকে কেন দশম গ্রেড দেওয়া হয় না? দাবি আদায়ে শনিবার কলম হস্তান্তরে শাহবাগে পুলিশি হামলায় ক্ষোভও জানান আন্দোলনকারীরা। গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তিরও দাবি জানিয়ে তারা বলেন, দীর্ঘদিনের বৈষম্যের শিকার প্রাথমিকের সহকারী শিক্ষকরা। আমরা কাদামাটিকে পুতুল আকারে রূপ দেই, তখন তারা OA থেকে শুরু করে ইউনিভার্সিটি PhD পর্যন্ত অর্জন করে দেশের সর্বোচ্চ আসন অলঙ্কৃত করে, কিন্তু আসলে তারা বড় হওয়ার পরে আর শিক্ষকদেরকে ওইরকম ভাবে মনে রাখে না। সমাজে আমাদেরকে এত অবহেলিত যে কি করে প্রাইমারি স্কুলের শিক্ষক মাস্টার আমাদেরকে মানে হিসেবের বাইরে। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচিতে যাব। এ সময় শিক্ষক নেতারা বলেন, দাবি আদায় না হলে কর্মবিরতির পাশাপাশি প্রয়োজনে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হবে। গ্রাম থেকে আমার নিরীহ শিক্ষক ভাই বোনরা এসেছিল রাজপথে, আমি ব্যর্থ। আমার ভাই বোনদেরকে আমি রক্তাক্ত করে গতকালকে চোখের পানিতে সারা রাত হাসপাতালে কাটিয়েছি। এই যে পুলিশ বর্বরোচিত হামলা চালিয়েছে, 200 শিক্ষক ভাই বোনেরা আহত হয়েছে, এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে এই লাগাতার এবং পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছিলাম, যা 9টা থেকে চলছে, অব্যাহত আছে, থাকবে। এদিকে শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। যে অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের অসুবিধা কোথায়? আপনারা ঘোষণা দেন, টাকা যদি না থাকে আমাদের সাথে আলোচনা করেন। সারা দেশে মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,14,630টি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 65,567টি। সরকারি বেসরকারি সব মিলিয়ে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী প্রায় 2 কোটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে প্রায় 1 কোটির মতো শিক্ষার্থী। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পেঁয়াজের দাম হুট করে দ্বিগুণ হয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এই সপ্তাহে দাম না কমলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে। তার দাবি, যে পরিমাণ আমদানিকারক আগ্রহ দেখিয়েছেন তার মাত্র 10% ব্যবসায়ীকে আমদানির অনুমতি দিলেই পেঁয়াজের বাজারে ধস নামবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে অন্তত 50 টাকা। দেশে বাম্পার ফলনের মধ্যেও এত দ্রুত দাম বৃদ্ধির পেছনে বৃষ্টি ও সংরক্ষণ ব্যবস্থার ঘাটতি সহ একাধিক কারণ রয়েছে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের বর্তমান যে মূল্য, আমরা এটাকে দৃষ্টি রাখছি। আমাদের কাছে 2800 আইপির আবেদন আছে। আমরা এই 2800 আইপির যদি 10%ও ছেড়ে দিই, তাহলে বাজারে আমাদের জানা মতে যে আমাদের স্থলবন্দরের ওই পারে প্রচুর পেঁয়াজ মজুদও করা হয়েছে। সো আমরা যদি এখন ছেড়ে দেই, বাজার স্বাভাবিকভাবে ধস নামবে। আমরা ধস নামতে চাই না, আমরা চাই যে একটা স্বাভাবিক মূল্য পরিস্থিতি বিরাজ করুক। 4-5 দিন দেখব, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। বাণিজ্য উপদেষ্টার দাবি, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও দাম কেন অস্বাভাবিকভাবে বাড়ছে তার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই উপদেষ্টার কাছে। রাতারাতি দর বৃদ্ধির পেছনে সিন্ডিকেট নাকি অন্য কারো হাত রয়েছে তারও কোনো সদুত্তর নেই। এই সরকার সিদ্ধান্তহীন অবস্থায় বাস করেন না। আপনারা যে জিনিসটা বলছেন, দায়টা তো আপনাদের উপরও বর্তায়। আপনারা দেখাই দেন আমাদেরকে যে এই জায়গায় এই সিন্ডিকেশনটা হচ্ছে বা এখানে মানে অনিয়ন্ত্রিত মজুতদারি ঘটছে। আমরা সেখানে আমাদের সরকারের যে সক্ষমতা এবং যে ক্ষমতা আছে, সেই ক্ষমতা প্রয়োগ করে সেই জিনিসটাকে ঠিক করে ফেলবে। আমরা তো বাইসাইকেলে চড়ি না যে যেখানে মনে হলো নেমে গেলাম, আর যেখানে মনে হলো উঠে পড়লাম, আবার একটা গলির মধ্যে ঢুকে পড়লাম। দেশের সামষ্টিক অর্থনীতি তো ইটস নট এ বাইসাইকেল, ইটস এ বিগ শিপ। পেঁয়াজের দর বৃদ্ধিকে অযৌক্তিক স্বীকার করলেও আলুর দাম কেন বাড়ছে না তা নিয়ে হাপিত্যেশ করেন বাণিজ্য উপদেষ্টা। এই যে 18 টাকা 22 টাকায় আলু বিক্রি হচ্ছে, এটা নিয়েও তো আমরা সন্তুষ্ট না। আমি তো চাচ্ছি ব্যক্তিগতভাবে যে আলুর দামটা বেড়ে যাক। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।
আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনে সরকার বদ্ধপরিকর। সকালে রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো একে অপরকে এবং সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন কথা বলে। নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। 17 বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। এ সময় আইন উপদেষ্টা আরো বলেন, জামিন নিয়ে একই অপরাধ করার আশঙ্কা থাকলে অনেক ক্ষেত্রে জামিন দেয়া হয় না। জামিন দেয়া না দেয়া বিচারিক ব্যাপার। কারাগারের ভিতরে অনেকে বের হয়েছে 5 আগস্টের পর। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে। অলরেডি আমি যেখানে যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না। আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন, আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন। সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে। আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর। নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বড় বিনিয়োগের ঝুঁকি তৈরি করছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে নতুন ভোগান্তি হিসেবে উল্লেখ করেন তারা। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ কোরিয়া ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনায় এসব কথা উঠে আসে। পরিবর্তিত ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি গ্রহণে দেরি না করে বরং সুদূর প্রসারী চিন্তাভাবনা করতে হবে বলে মনে করেন তারা। টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সমাধান হিসেবে উল্লেখ করে তারা বলেন, জাতীয় স্বার্থকে নিরাপদ করতে হবে। সেমিনারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, এলডিসি উত্তর ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সহজ করতে বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়া 2026 সালের আগেই অর্থনৈতিক অংশীদারিত্বের চুক্তি করতে চায়। এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বছরে $1 বিলিয়ন কমবে বলেও মনে করেন তিনি। লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় রংপুরে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক সেমিনার হয়েছে। রংপুরের শিল্পকলা অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের আয়োজনে এই সেমিনারে লিড ব্যাংক হিসেবে ছিল পূবালী ব্যাংক পিএলসি। সেমিনারে নগদবিহীন লেনদেনের প্রসার, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার গুরুত্ব এবং আধুনিক ব্যাংকিং সেবার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মাহমুদ, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এই ক্যাম্পেইন উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি, সেমিনার ও ব্যাংকিং ক্যাম্পেইন হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবেন উপদেষ্টা আসিফ। ঢাকা 10 আসনের ভোটার হওয়ার আবেদন। জুলাই সনদ গণভোটের দাবিতে নির্বাচন বানচালে সচেষ্ট পাকিস্তানিদের দোসররা, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কার নিয়ে ঐক্যমতের নামে বিভক্তি না বাড়ানোর আহ্বান আমির খসরুর। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য ঐক্যমত্য কমিশন ও সরকারের পক্ষপাত দুষ্ট সুপারিশকে দুষছেন রাজনীতিকরা। সবার সাথে আলাপ করে দ্রুত সমাধানের তাগিদ। 3 দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিকের শিক্ষকরা। 65,000 স্কুলে ক্লাস বন্ধ। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি। পেঁয়াজের দাম হুট করে দ্বিগুণ হয়ে যাওয়া যুক্তিসঙ্গত নয় বলেছেন বাণিজ্য উপদেষ্টা। আমদানির অনুমতি দিলেই বাজারে ধস নামার শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।